আলো পিছন ফিরে মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে মা, আমি সব কিছু দেখে নিব। তাহমিনা খান আর কিছু না বলে চলে গেলেন। রাত সকালে বোনকেই আনতে গিয়েছে। সে আপাতত একটা কোম্পানিতে জব করছে, তবে বেতন দিয়ে তার হচ্ছে না। আগের হাত খরচের কাছে এই সামান্য বেতন তার কাছে কিছুই না। তবুও বড় ভাইয়ের থেকে আর একটা টাকাও নেয়নি। এখন থেকে নিজের খরচ নিজেই চালাবে। হাজার কষ্ট হলেও আর কখনো বড় ভাইয়ের কাছে হাত পাতবে না। বিকেল থেকে রান্নার কাজে নেমে পড়েছে। তাকে সাহায্য করছে শেফালি চাচি। এতগুলো রান্না করার সময় কয়েকবার ছ্যাঁকা খেয়েছে, আবার গরম তেলেও ছিটকে পড়েছে। তবুও মেয়েটা মুখ বুজে নিজের দায়িত্ব পালন করে গিয়েছে, কারণ সংসারে এমনই হবেই। সন্ধ্যার দিকে সব কিছু কমপ্লিট করে নিজের রুমে যায় আলো। এতক্ষণ রান্নাঘরে থাকার ফলে ঘেমে একাকার হয়ে গেছে। মাথা থেকে পেঁচিয়ে রাখা ওড়না খুলে জামা কাপড় নিয়ে দ্রুত ওয়াশরুমে ঢুকে গেল। গোসল না করলে আর সে শান্তি পাবে না। অন্যদিকে সবে ফিরেছে আদার। দোতলায় ওঠার সময় রান্নাঘরে একবার উকি দিয়েছে। মেয়েটাকে দেখতে না পেয়ে সোজা রুমে চলে এলো। ব্যাগ কোট রেখে হাতের ঘড়ি খুলে ড্রেসিং টেবিলের উপর রাখলো। এখানে আলোকে দেখতে না পেয়ে ভাবলো হয়তো দাদাজানের কাছে আছে। তাই সে টি শার্ট ট্রাউজার নিয়ে শার্টের বোতাম খুলতে খুলতে ওয়াশরুমের ভিতরে ঢুকে গেল এবং সঙ্গে সঙ্গে স্তম্ভিত হয়ে যায়। আলো নিজের মতো করে শাওয়ার নিয়ে চেঞ্জ করে তোয়ালে দিয়ে মাথার চুল পেঁচিয়ে পিছনে ফিরতে 404 ভোল্টে ঝটকা খেল। কৌটার ভেতর থেকে চক্ষুদায় বেরিয়ে আসার উপক্রম তার। সে কয়েক কদম পিছিয়ে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আপনি আপনি কখন এলেন? আর এখানে কি? আদার দেওয়ালের সাথে হেলান দিয়ে চোখ বুজে নিজেকে সামলিয়ে নিয়ে বিড়বিড় করে বলল, ওয়াশরুমের দরজা খুলে যদি শাওয়ার নাও তাহলে এতে আমার কি দোষ? ও, তাই বলে এইভাবে দাঁড়িয়ে থাকবেন? তো কি তোমার সাথে শাওয়ার নিতাম? আলো দাঁত কিরমির করে বলল, অশুভ লোক কোথাকার। আদার বৃদ্ধা আঙ্গুল দিয়ে কপালে সিলেক্ট করতে করতে বিড়বিড় করলো, অশুভ যদি হতাম তাহলে এতক্ষণ নিজ পায়ে দাঁড়িয়ে থাকতে পারতে না। শুনতে না পেয়ে জিজ্ঞেস করলো, কী বলছেন বিড়বিড় করে? আদা সোজা হয়ে নিচ থেকে টি শার্ট ট্রাউজার তুলে নিয়ে বলল, নাথিং। তুমি এইবার আমাকে গোসল করতে দেখেছিলে, আর আজ আমি দেখলাম হিসাব বরাবর মিসেস খান। আলোর শরীরটা জ্বলে উঠল। সে রাগে লজ্জায় গজগজ করতে করতে বেরিয়ে আসার সময় শুনতে পেল, নেক্সট টাইম যদি এমন ভুল করো তাহলে তোমাকে সাগরে নিয়ে গিয়ে চুবানি দিব মিস কালো। আলো চট করে পিছনে ফিরে মাথার তোয়ালে খুলে লোকটার মুখের উপর ছুরি মেরে ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি যদি আবার এমন করেন তাহলে আপনার ওই সুন্দর চোখ দুটো তুলে নিব আমি। আদার কিছু না বলে হেঁচকা টানে আলোকে নিজের কাছে নিয়ে এসে দরজার সাথে চেপে ধরল এবং কানে লতিতে ঠোঁট ছেয়ে ফিসফিসিয়ে বলল, আর শুধু দেখছি, পরের বার এমনটা নাও করতে পারি, তাই আগে থেকে সাবধান করে দিলাম। বাই দ্য ওয়ে, এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য থ্যাঙ্কস জান। বলে রক্তিম গালে দুটো চুমু খেলো। আলো লজ্জায় পারছে না মাটির নিচে ঢুকে যেতে। সে কোনো মতো লোকটাকে দূরে সরিয়ে দিয়ে তড়িঘড়ি করে চলে আসার সময় কার্পেটে পা লিখে ধপাস করে উল্টে পড়ল। আলো বিরক্তিতে চোখ মুখ কুঁচকে একটা গালি দিল। সব অঘটন আজ তার সাথেই ঘটছে। ধ্যাত। আলোকে পড়ে যেতে দেখে আদা ছুটে এসে বাহু ধরে তুলে জিজ্ঞেস করলো, ব্যথা পেয়েছো? আলো মুখ সরিয়ে নিয়ে বলল, না। আদার কিছু না বলে আলোকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দেয়। তারপর খুব যত্নের সাথে ভেজা চুলগুলো মুছে দিতে লাগলো। হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়েও দিল। এত সময়ের মধ্যে আলো ভুলেও মুখ তুললে আয়নার তাকায়নি। আদা নিজের কাজ শেষ করে এইচ বক্স থেকে মলম নিয়ে এসে লোককে ঘুরিয়ে তার মলমের হাঁটু গেড়ে বসলো। কোমল দুহাত নিজের হাতের মাঝে নিয়ে শান্ত গলায় বলল, তোমাকে রান্না করতে মানা করেছিলাম। আলো এক পলক নিজের হাতের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আমি ঠিক আছি, আর সংসার করতে গেলে এমনটা হবেই, আপনি চিন্তা করবেন না। আদা দুহাতে মলম লাগিয়ে দিয়ে বলল, রান্না করার সময় সতর্ক থাকবে এবং সাবধানে কাজ করার চেষ্টা করবে, ঠিক আছে? আলো ভদ্রমের মতো মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। সময় অতিবাহিত হয়ে যায়। তিথিকে দেখতে পাত্রপক্ষরা চলে এসেছে। তাদেরকে আপ্যায়ন করতে ব্যস্ত। তাহমিনা খান ড্রয়িং রুমে সকলে বসে আছে। সোহরাব খান টুকটাক কথা বলছেন। আধার রাত ও মাঝে মধ্যে শুধু হ্যাঁ হো করছে।
শেফালি চাচি নাস্তার প্লেটগুলো নিয়ে এসে টেবিলের উপর সাজিয়ে রাখেন। তাহমিনা খান আলাপ আলোচনা করার সময় খেয়াল করলো আলো তিথিকে নিয়ে আসছে। মেয়েটাকে দেখে হাসি খুশি বললেন, ওই তো আমার মেয়ে আসছে। ওনার কথা শুনে সবাই দোতলায় তাকায়। তিথির পরনে বেবি পিঙ্ক রঙা জামদামি শাড়ি, ফর্সা চেহারায় তেমন কোনো আহামরি সাজ নেই, মাথায় এক হাত ঘোমটা দেওয়া। আধার আলোকে যেভাবে চলতে বলছিল আলো ঠিক ওইভাবে চলেছে। সুতির বড় ওড়না হিজাবের মতো করে পরে আছে, শুধু ফর্সা চেহারা উন্মুক্ত। ভদ্রমহিলা মুগ্ধ চোখে তাকিয়ে থেকে অস্পষ্ট স্বরে বললেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলো তিথিকে নিয়ে সবার সামনে সোফায় বসিয়ে দিল। তারপর দুজনেই সুন্দর করে সালাম করলো। পাত্রসহ তার ভাই, মা বাবা ও চাচা চাচি এসেছে। সাথে ওনাদের একমাত্র মেয়েও আছে, যে কিনা ঘুরে ফিরে শুধু এই বাড়ির বড় ছেলের দিকে তাকাচ্ছেন, যেটা আলো অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে। সোহরাব খান যখন আলোকে সবার কাছে পরিচয় করিয়ে দিল, তখন অজান্তে দুজন ব্যক্তি চমকে উঠল। আলোর অন্যদিকে খেয়াল না থাকলেও সে ওই মেয়েটার চেহারা দেখে বেশ মজা নিচ্ছিল। কোনো মতে হাসি চেপে রেখে দ্রুত পায়ে রান্নাঘরে এসে খিলখিল করে হেসে ওঠে। ইস, বেচারি মেয়েটির দিন টুস গিয়া। বিয়ে নিয়ে কথাবার্তা এক পর্যায়ে এসে ঠিক হলো আগামী মাসে দিন তারিখ ঠিক করা হবে। তারপর অনিমেষ ও তিথির বিবাহ। আলো হাসি মুখে মিষ্টি নিয়ে গিয়ে সবাইকে মিষ্টিমুখ করালো। তারপর প্লেটে করে মিষ্টি নিয়ে করিডোরে গেল। ফোন কল আসার আধার এখানে এসে কথা বলছিল। তখন পাশে কারো অস্তিত্ব অনুভব করে ঘাড় ঘুরিয়ে তাকালো। আলো টুপ করে মুখের ভেতর মিষ্টি পুড়ে দিল। মেয়েটার এহেন কাজে আধারের চোখ দুটো বড় বড় হয়ে যায়। আলো ছেড়ে থমথমে চেহারা দেখে ফিক করে হেসে দেয়। সে হাসতে হাসতে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই আধার কোমর চেপে ধরে নিজের সামনে নিয়ে এলো। আলোর মুখের হাসি গায়েব হয়ে গেল। সে ড্যাব ড্যাব করে মুখ তুলে সামনে তাকায়। আধার মাথা নিচু করে আলোর মুখের সামনে মুখ নিয়ে এসে ইশারায় মিষ্টি নিতে বলল। অন্যদিকে ফোনের অপর প্রান্ত থেকে একজন ব্যক্তি হ্যালো হ্যালো করেই যাচ্ছে। আলো উপায় না পেয়ে মুখ বাড়িয়ে এক বাইটে অর্ধেক মিষ্টি নিয়ে সেখান থেকে চলে যায়। আর আধার আনমনি হেসে ঠোঁট মুছে অর্ধেক মিষ্টি খেয়ে ফোনে কথা বলতে শুরু করলো। ডিনার শেষে সব মেহমানরা বিদায় নিয়ে চলে গেল। তাহমিনা খাজার বেশ খুশি। তিনি মনের মতো মেয়ের জন্য পাত্র পেয়েছে, সাথে বড়লোক পরিবারও। আলো রান্নাঘরে সব কিছু গুছিয়ে রেখে ভেজা হাত ওড়নায় মুছতে মুছতে সিঁড়ি বেয়ে উপরে উঠল। নিজের রুমের দিকে যেতে চেয়েও কিছু একটা ভেবে তেজির রুমের দিকে গেল। সে শুরু থেকে খেয়াল করেছিল মেয়েটার মন খারাপ, আর কিছু জিজ্ঞেস করার সুযোগ হয়ে ওঠেনি। তাই এখন যাচ্ছে একটু কথা বলতে। রুমের দরজা চাপানো ছিল। আলো আস্তে করে দরজা খুলে ভেতরে মাথা বের ঢুকিয়ে উকি দিল এবং সঙ্গে সঙ্গে চমকে উঠল। ফ্লোরের মাঝে শাড়ি, চুড়ি, জুয়েলারি এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। বিছানার মাঝে তিথি অবুর হয়ে বালিশে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আলো দ্রুত ভেতরে প্রবেশ করে তিথির পাশে মাথায় হাত রেখে অস্থির গলায় জানতে চাইল, কি হয়েছে তিথি, তুমি এইভাবে কাঁদছো কেন? ভাবি কণ্ঠস্বর শুনে তিথি উঠে বসে কাঁদতে কাঁদতে বলল, আমি এই বিয়ে করব না ভাবি, কিছুতেই করব না। মেয়েটার কথা শুনে আলোর কপাল কুঁচকে গেল। সে জিজ্ঞেস করলো, কেন করবে না? আর পাত্রসহ পরিবারও বেশ ভালো তাহলে? তিথি কিছু না বলে নীরবে চোখের পানি বিসর্জন দিতে থাকলো। আলো কাঁধে হাত রেখে শান্ত গলায় বলল, আজ হোক বা কাল তোমাকে বিয়ে দিতেই হবে। সেখানে এমন করলে কি সমস্যা? তুমি ওই শাহ পরিবারে সুখী হবা। এই বাড়িতে সবারই মত রয়েছে, এমনকি তোমার বড় ভাইয়েরও। তবুও যদি তোমার আপত্তি থাকে তাহলে এইভাবে না কেঁদে কুটে সবাইকে বলো। আশা করছি সবাই তোমাকে বুঝবে। আর লেখাপড়া নিয়ে কোনো সমস্যা নেই। ভাইয়া ও ওনার পরিবারের সাথে তোমার পড়ালেখা নিয়ে করাতে রাজি আছে। তুমি যতদূর পড়তে চাও ততদূর পর্যন্ত পড়তে পারবে। আর এমন ভালো পরিবার কিছু সহজে পাওয়া যাবে না। তাই বলছি, একটু ভেবে দেখো। কথাগুলো বলতে বলতে মেয়েটার চোখ মুখ মুছে দিল। তিথি জোরে জোরে শ্বাস নিতে নিতে এক সময় কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আমি একজনকে ভালোবাসি ভাবি, আর তাকেই বিয়ে করতে চাই। ননদের মুখে এমন কথা শুনে আলোর চোখ দুটো বড় বড় হয়ে গেল।
সে কোনো মতে নিজেকে সামলিয়ে বলল, তুমি যাকে ভালোবাসো সেও কি তোমাকে ভালোবাসে? মানে তোমরা রিলেশনে আছো? তিথি মাথা নাড়িয়ে জবাব দিল, হ্যাঁ, তিহানও তিহানও আমাকে খুব ভালোবাসে। আর আমরা 2.5 বছর ধরে রিলেশনে রয়েছি। বুঝলাম। তা ছেলে কী করে? ও এবার মাস্টার্সে, ভাবি। আপাতত বেকার। আলো কিছুক্ষণ চুপ থেকে শান্ত গলায় বলল, মা এই বিয়ের প্রস্তাবে রাজি এবং অনেক খুশি। তুমি এই বিষয়টা তোমার ভাইদের বলো। ওনারা নিশ্চয় তোমাকে বুঝবে এবং সঠিক সিদ্ধান্ত নেবে। ভাইদের কথা মনে হতে তিথি তড়িঘড়ি করে বলল, বড় ভাইয়া যদি জানে আমি প্রেম করছি তাহলে আমাকে মেরে শেষ করে দিবে। ভাইয়া মোটেও ভালোবাসা প্রেম পছন্দ করে না। আমাকে পই পই করে নিষেধ করেছে আমি যেন কখনো এই ভালোবাসার চক্করে না পড়ি। কিন্তু আমি ভাইয়ার কথা রাখতে পারলাম না, ভাবি। আমিও দিন শেষে নিজের মনের কাছে হেরে গেলাম। আর ছোট ভাইয়াকে বলেও কোনো লাভ হবে না। মা যেটা বলবে সেটাই করবে। সেটাই তো রাত ভাইয়ের মত রয়েছে। তাকে বলে উল্টো তিহানকে পেটাবে, সাথে আমাকেও। আলো চিন্তায় পড়ে গেল। এখন সে কী করবে ঠিক বুঝতে পারছে না। কারণ তিথির কেসটা বেশ জটিল। একদিকে পরিবারের সবাই এই বিয়েতে রাজি, অন্যদিকে মেয়েটা আবার অন্য কাউকে ভালোবাসে। তাহমিনা খান এটা সহজে মেনে নেবে না। আর না, শান্ত থাকবে। সে এসব ভেবে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মনে সাহস নিয়ে তোমার বড় ভাইকে একবার বলে দেখতে পারো। উনি এখন আগের মতো নেই। একটু হলেও ভালোবাসায় বিশ্বাস করতে শিখেছে। আর উনি মাকে বোঝাতে পারবেন। তবুও যদি সমস্যা হয় তাহলে দাদাজানকে বলো। আশা করছি তোমার পাশে থাকবে। তুমি কিছু করো না, ভাবি। আমার খুব ভয় করছে। দেখো তিথি, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। কিন্তু আমি কি করব বলো? মা এমনিতে আমাকে পছন্দ করে না। আমি যদি ওনাকে গিয়ে কিছু বলি তাহলে দেখা যাবে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। তিথি কিছু না বলে নীরবে কাঁদতে থাকলো। না পারছে পরিবারের অবাধ্য হতে, আর না পারছে নিজের প্রিয় মানুষটিকে ভুলে যেতে। সে এখন কি করবে নিজেই জানে না। শুধু জানে সে কিছুতেই তিহান ব্যতীত অন্য কারো হবে না, কিছুতেই না। আলো মেয়েটা চোখের পানি মুছে দিতে দিতে বলল, কাঁদে না তিথি, আমি দেখছি কি করতে পারি। আলো তিথিকে বুঝিয়ে সুজিয়ে ঘুম পাড়িয়ে তবেই রুম থেকে বের হলো। দরজা চাপিয়ে দিয়ে পেছনে ফিরতে দেখতে পেল আদার স্যার রক্তিম চোখে তাকিয়ে আছে। আলোর কপাল কুঁচকে গেল। সে কিছু একটা ভেবে নিজের দিকে তাকায়। না, সব কিছু ঠিকঠাক আছে। তাহলে মানুষটি এমন রাগান্বিত চেহারা দিয়ে দাঁড়িয়ে আছে কেন? তাহলে কি সব কিছু শুনে নিয়েছে? কটা বাজে? পুরুষলিয়া গম্ভীর কণ্ঠস্বর শুনে আলো ভাবনা জগৎ থেকে বেরিয়ে এলো। সে আশেপাশে তাকিয়ে ঘড়ি খুঁজতে লাগলো, কিন্তু কোথাও দেখতে না পেয়ে বলল, জানি না। মাথায় মাথায় দাঁত পিষল। কিছু না বলে হনহন করে চলে গেল। আর আলো বেকুবের মতো হাঁ হয়ে দাঁড়িয়ে রইল। মনে মনে ভাবলো, এই লোকটার আবার কি হলো? আশ্চর্য। আলো হামি তুলে রুমে এসে ঘড়ির দিকে তাকাতে চমকে উঠল। রাত 1টা বেজে পার হয়ে গেছে, অথচ সে এখন ঘুরঘুর করছে। ওইদিকে টোনাটুনিও খেয়ে দিয়ে কাউচের উপর ঘুম দিয়েছে। এরা সারাদিন খায় আর পরে পরে ঘুমায়, এছাড়া আর কোনো কাজ নেই। রুমে এলে কেন? এতক্ষণ যেখানে ছিলে সেখানেই থাকতে। আলো মুখ ভেঙচি কেটে বলো, এটা আমার রুম, সো আমি যখন তখন আসতে পারি। তাতে আপনার কি? নাথিং। কথা বলে আধার সোফায় শুয়ে পড়ল। এটা দেখে আলো ভোর কুঁচকে যায়। সে কাছে এসে জিজ্ঞেস করলো, হঠাৎ এখানে শুলেন কেন? আমার সোফা, আমার শরীর, আমার মন, আমার ইচ্ছে, তাতে আপনার কি? আলোর মুখ গোমড়া হয়ে গেল। সে পাশে বসে ধীর কণ্ঠে বলল, রাগ করেছেন? আচ্ছা, সরি। এবারও আধার কিছু বলল না। আলো কিছুক্ষণ চুপ থেকে রুমের বাতি নিভিয়ে আবারও সোফার কাছে এলো। তারপর বলল, ঠিক আছে, আপনি এখানে থাকলে আমিও থাকবো। সোফা বেশি জায়গা নেই। তবু আলো ঠেলে ঠুলে শুয়ে পড়ল। কিন্তু তার ছোট্ট শরীরটা জায়গা ঠিকমতো হলো না। ফলস্বরূপ সে সোফা থেকে পড়ে যেতে লাগলো। কিন্তু শেষমেশ পড়ল না, উল্টো নিজের উপর লোকটাকে আবিষ্কার করলো। সঙ্গে সঙ্গে আধারের নেশা কেটে গেল। একই সাথে অজানা ঘোর থেকেও বেরিয়ে এলো। তবুও সে শুধালো, নো। আলো কোনো জবাব দিল না। আধার চোখ বুজে লম্বা শ্বাস নিয়ে নিজের সূক্ষ্ম ইচ্ছেটাকে দমিয়ে রেখে চুপচাপ সরে গেল।
আলো আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে নিচ থেকে ওড়না নিয়ে শরীরে জড়িয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। তারপর ফিরে এসে মানুষটাকে দেখতে না পেয়ে আলো খারাপ লাগলো। সে ইচ্ছে করে তখন বাধা দিতে চায়নি, কিন্তু তার হাতে কোনো উপায় ছিল না। আলো আবার দীর্ঘশ্বাস ছাড়লো। লোকটা নিশ্চয়ই রেগে আছে তার উপর, নয়তো বিরক্ত হয়েছে। সে আস্তে ধীরে হেঁটে বিছানায় গিয়ে আচুয়া হয়ে বসলো। হেডবোর্ডে মাথা ঠেকিয়ে চোখ দুটো বন্ধ করে নিল। কিছু সময় পর পেটের উপর গরম কিছু অস্তিত্ব অনুভব করে চকিত তাকালো। আদার হট ব্যাগের দিকে ইশারা করে শান্ত গলায় বলল, এটা পেটে ধরে রাখো, আরাম পাবে। আলো বাগরুদ্ধ হয়ে যায়। সে অবিশ্বাসের চোখে মানুষটির দিকে তাকিয়ে রইল। এক সময় জানতে চাইল, আপনি কিভাবে বুঝলেন? আদার হাসলো, ঝুঁকে এসে কপালের মাঝে ঠোঁট ছুঁয়ে ফিসফিসিয়ে বলল, এই পুরো তুমিটাকে পড়তে শিখে গিয়েছি, সাথে তোমার চোখের ভাষা এবং মনটাকেও। একটু থেমে পুনরায় আওড়ালো, আমি খারাপ হলে এতটা খারাপ নই যে তোমার কষ্ট বুঝবো না। আমার কাছে সবার আগে তুমি, তারপর বাকি সব। আলু আজ আবার লোকটার প্রেমে উষ্টা খেয়ে পড়লো। এই পচা ছেড়েকে তো ভালো হতে কে বলেছিল? সে যে প্রতিবারই লোকটার প্রেমে মুখ থুবড়ে পড়ে, এটা কি জানি অসভ্য পুরুষ, বদমাস লোক কোথাকার। আদার ঠোঁট কামড়ে হেসে এইচ বক্স খুলে পেন কিলার নিয়ে এসে আলোর সামনে পানি গিলাস ও ওষুধ বাড়িয়ে দিয়ে বলল, খেয়ে নাও। আলো ভদ্রমের মতো ওষুধ খেয়ে নিল। আদার গ্লাস টি টেবিলের উপর রেখে চুপচাপ পাশে এসে শুয়ে পড়ল। আলো কিছুক্ষণ বসে থেকে স্বামীর বুকের উপর মাথা রাখলো। আধার অর্ধাঙ্গিনীকে আলিঙ্গন করে চুলে বিলি কেটে দিতে দিতে বলল, ঘুমাও, আপনাকে কিছু বলার ছিল। আজ নয়, কাল শুনবো, কিন্তু কোনো কথা নয়, এখন চুপচাপ ভদ্রমের মতো ঘুমাও, নয়তো ব্যালকনি থেকে ফেলে দিয়ে আসবো। আলো চোখ মুখ কুঁচকে পাশে ফিরে বিড়বিড় করে বলল, আপনি খুব খারাপ। আধার আনমনে হেসে মেয়েটাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল এবং কাঁধে মুখ গুজে ফিসফিসিয়ে বলল, আই নো আমি খারাপ, আর তোমার কাছে সারা জীবন খারাপ হয়ে থাকতে চাই, মিস কালো। আলোর ঘুম ভাঙল দুপুরবেলায়। এতে মেয়েটা বেশ বিরক্ত। এতদিন ভার্সিটিতে যেতে পারেনি, পড়াশোনার সব ভুলে বসেছে সে, আর আজ আবারও যেতে পারলো না। মানুষটাও তাকে ডেকে দেয়নি। যদি ডাকতো তাহলে কি আর এইভাবে নাকে তেল দিয়ে আরামসে ঘুমাতো? উফ, মোটেও না। আলো একরাশ বিরক্তি নিয়ে ওয়াশরুমে গেল। একেবারে গোসল নিয়ে তবেই বেরিয়ে এলো। রুম থেকে বের হতে তিতির সাথে দেখা হয়ে যায়। এক রাতে মেয়েটার চেহারা 12টা বেজে গেছে। নিশ্চয়ই রাতে আবারও কেঁদেছ। তুমি ঠিক আছো? ভাবির কথা শুনে তিতি মাথা নাড়িয়ে ছোট্ট করে বলল, আলো আর কথা বাড়ালো না, চুপচাপ তিথির সাথে গিয়ে ডাইনিংয়ে বসে পড়ল। তারপর নিজ হাতে মেয়েটা প্লেটে খাবার বেড়ে দিল। ততক্ষণে সৌরভ খান, তাহমিনা খানও হাজির। রাতে ঘুমাওনি? নিজের চেহারা কী হাল করেছ? আর কদিন পর তোমার বিয়ে, সেদিকে কোনো খেয়াল আছে? মায়ের কথা শুনে তিথি মাথা নিচু করে ধীর কণ্ঠে বলল, আমি এখনই বিয়ে করতে চাই না আম্মু, আমার আরও সময়ের প্রয়োজন। ব্যাস, তাহমিনা খানের খাওয়া থেমে গেল এবং মুহূর্তে ডাইনিং টেবিলে পিনপিন নীরবতা ছেয়ে যায়। আলো পানি দিয়ে কোনো মতে মুখের ভাত গিলে খেলো। তারপর আর চোখে শাশুড়ি মায়ের থমথমে মুখের দিকে তাকালো। তোমার বয়সী মেয়েরা বিয়ে করে এক দুই বাচ্চার মা হয়ে গেছে, আর তুমি চাও আরও সময়? দিদি তখন বলতে ইচ্ছে করলো, আমিও বিয়ে করতে চাই আম্মু, কিন্তু আমার ভালোবাসা মানুষটিকে, এছাড়া আর অন্য কাউকে নয়। তবে মুখে বলল, আমি এখনও বিয়ের জন্য প্রস্তুত নই। ঠিক আছে, যতদিন ইচ্ছে করবে ততদিন সময় নাও, কিন্তু তোমার অনিমেষের এঙ্গেজমেন্ট হবে, আর সেটা আগামী সপ্তাহেই। তিথি অসহায় চোখে ভাবি ও দাদাদের দিকে তাকায়। আলো কিছু বলতে চেয়েও বলতে পারছে না, কারণ সে জানে যদি এখন কিছু বলে তাহলে সব ঝড় তার উপরেই যাবে। তবুও সে চুপ থাকতে পারছে না। আর চোখে দাদাদের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, তো তুমি কিছু একটা বলো দাদাজান, বিয়েটা এখানেই ভেঙে দাও। নাতবুড়ির কথা শুনে সৌরভ খানের কপালে 4টা ভাঁজ পড়ল। তিনি ধীরে কণ্ঠে ঝুলালেন, হঠাৎ বিয়ে ভাঙবো কেন? আর শাহ পরিবার তো যথেষ্ট ভালো, ওখানে তিথি সুখে থাকবে। কিন্তু মেয়েটা তো চাইছে না বিয়ে করতে। সবাই কি তোমার মতো বিয়ে করবে বলে লাফালাফি করবে?
তার ইচ্ছে করে পরীক্ষায় ফেল করবে। আলো মুখ কালো হয়ে গেল, ফিসফিস করে বলল, আমি যদি এমনটা না করতাম তাহলে আমাকে নাতবো হিসেবে। আলোর মুখ কালো হয়ে গেল, ফিসফিস করে বলল, আমি যদি এমন না করতাম তাহলে আমাকে নাতবো হিসাবে কিভাবে পেতে?